গুড মর্নিং এভরিবডি, মাই ডিয়ার প্রিয় ভিউয়ার্স। আবারও চলে আসলাম তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মেনলি আমরা আলোচনা করব। ইতিপূর্বে কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম। তো আমার বিএসএফ এর এক্সাম ছিল কিন্তু কৃষ্ণনগর সীমানগরে। তো এর উপর বেস করে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে ওর মধ্যে কেমন তোমাদের রান হচ্ছে, ঘড়ি অ্যালো আছে কি, সমস্ত ডিটেলস কিন্তু আমি জার্নি থেকে একেবারে কোয়ালিফাই করা পর্যন্ত সব কিছু ডিটেলস কিন্তু আমি তোমাদের মাঝে জানিয়েছিলাম। তো এর ওপর বেস করে আমি ইতিপূর্বে একটা ভিডিও বানিয়েছিলাম। সেখানে কিন্তু অনেক ছেলেপিলে বিভ্রান্ত হচ্ছে, অর্থাৎ কমেন্ট করছে। তো সেই কমেন্টের উত্তর কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো অনেকেই কমেন্ট করছে, দাদা ঘড়ি পরে কি রান করা যাবে, ঘড়ি অ্যালো আছে? এবার অনেকে কমেন্ট করছে, দাদা বিএসএফ হেড কনস্টেবলদের কতটা রান থাকছে? আবার অনেকে কমেন্ট করছে, দাদা মাঠে কি খালি পায়ে রান করা যাবে? আবার অনেকে কমেন্ট করছে, দাদা হাইট কতটা নিচ্ছে, ডোমিসিয়ালের কি প্রয়োজন আছে? আবার অনেকে কমেন্ট করছে, দাদা এনসিএল কি প্রয়োজন আছে? আমি ফর্ম ফিল আপ করার সময় আইডেন্টিফিকেশন মার্ক দেয়নি, আমি কি র্যালিতে অংশগ্রহণ করতে পারবো? অনেকে আবার কমেন্ট করছে, দাদা কি কি ডকুমেন্টস লাগছে? তো A to Z বিস্তারিত তথ্য ডিটেলসে কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো, প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তবে শুরুতেই বলে রাখি, শুরুতেই কিন্তু একজন কমেন্ট করেছে, দাদা ঘড়ি পরে কি রান করতে পারবো? এই ডাউটটা কিন্তু আমারও ছিল। আমি কিন্তু ঘড়ি নিয়ে যাইনি, কিন্তু পরবর্তীতে যখন রানিং এর সময় গিয়ে দেখলাম যে ঘড়ি অ্যালাউ করছে। তুমি একটা নির্দিষ্ট স্টপওয়াচ নিয়ে, এরকম একটা স্টপওয়াচ বা তোমার যে ঘড়ি আছে, তুমি ঘড়িটা নিয়ে যেতে পারবে, ঘড়ি কিন্তু অ্যালাউ করছে। ক্লিয়ার? তারপরে কমেন্ট করেছে, প্রচুর কিন্তু কমেন্ট করেছে, 300 থেকে 400 কমেন্ট করেছে। তো আমি প্রত্যেকটা কমেন্টের কিন্তু আমি রিপ্লাই দিয়েছি, কারণ আমি নিজে একটা চাকরি প্রার্থী, আর আমি জানি যে একটা চাকরি পেতে গেলে কতটা কষ্ট হয়। তো যে সকল প্রার্থীরা দূর দূর থেকে আসছে, কমসে কম তাদের একটু হেল্পফুল হবে, সেই কারণে কিন্তু আমি প্রতিটা কমেন্টে রিপ্লাই দিয়েছি এবং আমি সুন্দরভাবে বলে দিয়েছি যে এই এটা হবে ইত্যাদি বলে দিয়েছি। আবারও সেই টপিকের ভিডিও আবার একটা বানাচ্ছি, কারণ এতে করে অনেকের ডাউট ক্লিয়ার হবে। তো তারপরে বলেছে, দাদা বিএসএফ এই সেম অর্থাৎ হেড কনস্টেবল মিনিস্টারদের কতটা রান থাকছে? তো তোমাদের বলে রাখি, আমি যে ট্রেডটা গিয়েছিলাম সেটা হচ্ছে কনস্টেবল ক্রু, অর্থাৎ ওয়াটার রিংস। আর আমাদের ক্ষেত্রে কিন্তু 1600 মিটার রান ছিল, আর নির্ধারিত সময় ছিল 8 মিনিট। এবং আমাদের ক্ষেত্রে কিন্তু হাই জাম্প এবং লং জাম্প ছিল। তো যে সকল প্রার্থীরা বিএসএফ এই সেম থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে বলে রাখি, তোমাদের কোনো হাই জাম্প নেই, লং জাম্প নেই, কেবলমাত্র 1600 মিটার রান থাকছে 6 মিনিট 30 সেকেন্ড। ক্লিয়ার? এবার তারপরে বলে রাখি, রান কি মাঠে হচ্ছে না রোডে হচ্ছে? তোমাদের বলে রাখি, রান কিন্তু নির্দিষ্ট একটা 400 মিটারের ট্র্যাক, অর্থাৎ মাঠে রান হচ্ছে, তোমাদের কিন্তু 4 পাক মারতে হচ্ছে। ক্লিয়ার? মাঠের পরিস্থিতি কেমন, খালি পায়ে কি রান করা যাবে? দেখো, যদি তুমি ফার্স্ট ব্যাচে রান করো, তাহলে ফার্স্ট ব্যাচ শুরু হচ্ছে কিন্তু 8টা থেকে 8:30টার মধ্যে। তখন কিন্তু তুমি খালি পায়ে রান করতে পারবে। এবং ডান সাইড আর বাম সাইডের কোনায় কিন্তু একটু একটু করে বালি আছে। যখন তুমি তোমার রানটা 11টার পরে থেকে রান শুরু হবে, সেক্ষেত্রে কিন্তু ওই বালিটা হিট হচ্ছে, উত্তপ্ত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমার রক্ত ঠোলা পড়তে পারে। কারণ আমাদের ব্যাচেও কিন্তু অনেকের রক্ত ঠোলা পড়ে গেছে। তো আমি বলবো 11টার পরে রান হলে তোমরা শু করে রান করা তোমাদের বেটার। আর যাদের অভ্যস্ত আছে তারা খালি পায়ে রান করতে পারবে। তারপরে একজন কমেন্ট করেছে, দাদা হাইট কত নিচ্ছে বিএসএফ এই সেমদের? তো তোমাদের হাইট কিন্তু 165 সেন্টিমিটার নিচ্ছে। এবং চেস্ট কিন্তু, প্রথমে বলে রাখি, তোমাদের কিন্তু প্রথমে রান হচ্ছে, রান হওয়ার পরে কিন্তু হাইট ওয়েট চেস্ট মাপছে। তো তোমাদের হাইট ওয়েট চেস্টে কোনো লুকোচুরি থাকছে না। তো বিএসএফ এর অনেকেই কিন্তু মাঠ পাস করার পরে তোমাদের হাইটে চেস্টে যদি একটু কম থাকে, তাও কিন্তু বলছে পুশ আপ দাও, ডট মারো। ওরা কিন্তু তখন একটু স্যাক্রিফাইস করছে, ছাড় দিচ্ছে। তবে তুমি ডিসপ্লে, এরকম নির্দিষ্ট একটা ডিসপ্লে আছে, ডিসপ্লে তুমি দেখতে পাচ্ছ, একদম সরাসরি তুমি দেখতে পাবে তোমার হাইট কতটা হচ্ছে। একটা মেটাল ডিরেক্টরের মাধ্যমে কিন্তু তোমাদের হাইট ওয়েট চেস্ট মাপছে। তুমি সরাসরি দেখতে পাবে তোমাদের হাইট কতটা হচ্ছে, চেস্ট কতটা হচ্ছে, তুমি কত সেন্টিমিটার ফুলাচ্ছ, সবকিছুই তুমি দেখতে পাবে। তো তারপরে একজন কমেন্ট করেছে, দাদা ডোমিসাইল কি লাগছে? দেখো, কোনো রকম কোনো ডোমিসিয়াল লাগছে না, কোনো রকম এনসিএল লাগছে না, শুধু কেবলমাত্র তোমাদের এই যে প্রিন্টেড অ্যাডমিট কার্ডটা আর এর সাথে আধার কার্ড আর 2 কপি ফটো লাগছে। ক্লিয়ার?
এবার শুরু থেকে একটু স্কিপ করে ব্যাগে যাই। বলে রাখি, দেখো, যখন তোমাদের 6টায় কিন্তু রিপোর্টিং টাইম, তোমাদের নির্দিষ্ট একটা জায়গা থেকে লাইন করিয়ে দিচ্ছে বিএসএফ। আর সীমানগর যে হেডকোয়ার্টারের পাঁচিল আছে, পাঁচিলের পাশ দিয়ে কিন্তু লাইন করিয়ে দিচ্ছে। দেওয়ার পরে তোমাদের এই প্রিন্টেড অ্যাডমিট কার্ডটা হাতে রাখতে বলছে এবং একটি আধার কার্ড। শুরুতেই তোমাদের এন্ট্রি করার সময় এই প্রিন্টেড অ্যাডমিট কার্ডটা দেখাতে হচ্ছে এবং আধার কার্ডটা দেখাতে হচ্ছে। তারপরে কিন্তু তোমাদের এক জায়গায় অ্যাডমিট কার্ড এবং এই যে থাম্ব ইমপ্রেশন একটা আছে, ওখানে কিন্তু তোমাদের থাম্ব দিতে হচ্ছে। আর ওনাদের বিএসএফ অথরিটিদের একটা শিট আছে, সেই শিটে সিগনেচার করতে হচ্ছে। সিগনেচার করে কিন্তু তোমাদের ট্র্যাকিং পয়েন্টে নিয়ে যাচ্ছে। সেখানে বিভিন্ন টেন্ট করা আছে, একটা একটা সেকশন ওয়াইজ টেন্ট করা আছে। সেই টেন্টে কিন্তু তোমাদের বসিয়ে রাখছে। প্রথম কিন্তু রেজিস্ট্রেশন টেন্টে তোমাদের বসিয়ে রাখবে। সেখানে কিন্তু তোমাদের এই যে অ্যাডমিট কার্ডটা তোমাদের রেজিস্ট্রেশন হচ্ছে। সেখানে তোমাদের রেজিস্ট্রেশন হওয়ার পরে দুটো কিন্তু তোমাদের ফর্ম দিচ্ছে। আর সেকেন্ড ফর্মটা হচ্ছে অ্যাপেন্ডিক্স 3, আর ফার্স্ট ফর্মটা দিচ্ছে সেখানে কিন্তু তোমাদের এই যে পোস্ট নেম, তোমাদের পোস্ট নেম, তোমার বাবার নাম, তোমার নাম এবং আইডেন্টিফিকেশন মার্ক এবং এই যে নেম অফ অ্যাড্রেস যে সেন্টার আছে, সেই সেন্টারটা কিন্তু লিখতে হচ্ছে। হেডকোয়ার্টার 59 ব্যাটালিয়ন বিএসএফ শ্রীনগর ইত্যাদি এটা লিখতে হচ্ছে, উল্লেখ করতে হচ্ছে। তারপরে কিন্তু তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা কিন্তু ওখানে উল্লেখ করে ওই ফর্মটা জমা দেওয়ার সাথে সাথে কিন্তু একটা অ্যাপেন্ডিক্স 3 একটা ফর্ম দিচ্ছে। সেই ফর্মটাই কিন্তু ফার্স্টে তোমাদের এই যে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা আছে, এই অ্যাপ্লিকেশনটা উল্লেখ করতে হচ্ছে এবং যে তোমাদের নির্দিষ্ট রোল নাম্বার আছে, এই রোল নাম্বারটা কিন্তু লিখতে হচ্ছে। আর তুমি কোন পোস্ট থেকে বিলং করছো, আমি যেমন বিএসএফ অটারিং স্কুল থেকে বিলং করছি, তোমরা হেড কনস্টেবল থেকে বিলং করছো, সেটা কিন্তু উল্লেখ করতে হচ্ছে। আর দুটো আইডেন্টিফিকেশন মার্ক কিন্তু ওখানে উল্লেখ করতে হচ্ছে। এক্ষেত্রে বলে রাখি, অনেকে হয়তো আইডেন্টিফিকেশন মার্ক, অর্থাৎ যখন ফর্ম ফিল আপ করেছিল তখন আইডেন্টিফিকেশন মার্ক দেয়নি। সেক্ষেত্রে কিন্তু অনেকেই বলছে যে দাদা আমি কি র্যালিতে অংশগ্রহণ করতে পারবো। তোমাদেরকে বলে রাখি, দেখো, তোমরা যখন অ্যাপ্লাই করেছিলে তখন যদি আইডেন্টিফিকেশন মার্ক না দিয়ে থাকো কোনো রকম প্রবলেম নেই। এখানেই যেটা তোমাদের ফর্মে ফিল আপ করতে হবে ওটাই মেন, ঠিক আছে। এখানে এসে তোমরা দুটো আইডেন্টিফিকেশন মার্ক উল্লেখ করলে যথেষ্ট। তুমি যদি নাও লিখতে পারো, বিএসএফ অথরিটি আছে, ওনাদের বললে কিন্তু ওরা লিখে দিচ্ছে, ঠিক আছে। একটা তিল একটা কাটার দাগ উল্লেখ করলেই হবে। তারপরে তোমার এটা লেখার পরে তোমাকে একটা কপি ফটো এখানে চিপকাতে হচ্ছে। চিপকানোর পরে ফর্মটা জমা করতে হচ্ছে। নির্দিষ্ট একটা রেজিস্ট্রেশন সেন্টার আছে, সেখানে জমা করার পরে সাথে সাথে তোমাদের দুটি চেস্ট নাম্বার দিচ্ছে, অর্থাৎ পিছনে একটি, সামনে একটি, পিছনে একটি। ওই দুটি চেস্ট নাম্বারে কিন্তু স্ক্যানার থাকছে, নির্দিষ্ট দুটো চারটে, আর নিচে কিন্তু তোমাদের চেস্ট নাম্বার থাকছে। এবং পায়ে কিন্তু দুটি চিপস লাগিয়ে দিচ্ছে। সেই চিপস এবং চেস্ট নাম্বার এবং চিপস নিয়ে আরেকটি টেন্টে যেতে হচ্ছে। যাওয়ার পরে কিন্তু সেখানে তোমাদের এই চেস্ট নাম্বারটা স্ক্যান করছে, চিপসটাও কিন্তু স্ক্যান করে নিচ্ছে। স্ক্যান করে নেওয়ার পরে নির্দিষ্ট একটি ট্র্যাক পয়েন্টে নিয়ে যাচ্ছে। নির্দিষ্ট ট্র্যাক পয়েন্টে নিয়ে একটু স্কিপ করে যাচ্ছি। যে সমস্ত প্রার্থীদের নামের ভুল বা ডেট অফ বার্থ ইত্যাদি কোনো রকম ভুল যদি থাকে, তোমরা তো অ্যাপ্লাই করার সময় কারেকশন উইন্ডো অর্থাৎ কারেকশন টাইম দেয়নি, তো সেক্ষেত্রে বলে রাখি তোমাদের যদি ডেট অফ বার্থ ভুল হয়ে থাকে সেটা কিন্তু বিএসএফ ক্যাম্পের বড় অফিসারদের বলে কিন্তু তারা ঠিক করে দিচ্ছে, ঠিক আছে। ওখানে কিন্তু কারেকশন করার অপশন থাকছে। তোমাদের ডেট অফ বার্থ বা নাম কোনো কিছু যদি ভুল হয়ে থাকে, তোমরা র্যালিতে অংশগ্রহণ করবে, এখান থেকেই কিন্তু অর্থাৎ র্যালির ক্যাম্পের মধ্যে থেকেই কিন্তু তোমাদের সংশোধন করে দিচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু কোনো ঘাবড়ানোর কোনো দরকার নেই। এবার তোমাদের নির্দিষ্ট ট্র্যাকিং পয়েন্টে নিয়ে যাচ্ছে। ট্র্যাকিং পয়েন্টে নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ বসিয়ে রাখছে, অনেকক্ষণ করে বসিয়ে রাখছে, ঠিক আছে। এবার নিয়ে যাওয়ার পরে নির্দিষ্ট যে চেস্ট নাম্বার অনুযায়ী কিন্তু তোমাদের ডাকছে। ডাকার পরে 50 জনের কিন্তু একটা করে ব্যাচ হচ্ছে এবং প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারিতে করে 3টে সারি করছে। সারি করে 50 জনকে কিন্তু 3টে সারিতে লাইন দাঁড়ি করে দিচ্ছে এবং নির্দিষ্ট দুটি প্যাড আছে, ক্যামেরা আছে, সেন্সার সিস্টেম। তোমাদের চেস্ট নাম্বার অটোমেটিকলি কিন্তু অ্যাকসেপ্ট হেয়ার হয়ে যাচ্ছে, কারণ তোমার সেন্সারে কিন্তু এটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার তোমাদের নির্দিষ্ট ট্র্যাকিং পয়েন্টে দাঁড় করানোর পরে সাথে সাথে কিন্তু যেই তুমি প্যাডে পা দেবে সেই কিন্তু তোমার রানিংটা কাউন্ট শুরু হলো। ফার্স্ট যে চলে যাচ্ছে বলে তোমার কাউন্ট শুরু হলো এরকম কিন্তু নয়। তুমি যখনই পা দেবে তখন কিন্তু তোমার কাউন্ট শুরু হবে, ঠিক আছে। তো তোমাকে কিন্তু মনে রাখতে হবে, যদি তোমার 4 পাক মারতে হবে তোমাকে নির্দিষ্ট কিন্তু গুনে গুনে মারতে হবে। এটা কিন্তু কোনো রকম বিএসএফ অথরিটিরা এর মধ্যে ইনভলভ নেই। তোমাদের কিন্তু মনে রাখতে হবে এবং তোমরা কপাক দিচ্ছ তোমাদের মনে রেখে কিন্তু আর ফিনিশিং করতে হবে, ঠিক আছে। তো 400 মিটার ট্র্যাক আছে, ক্লিয়ার। তো 1600 মিটার তোমাদের রান থাকছে এইচসিএমদের ক্ষেত্রে 6 মিনিট 30 সেকেন্ড।
আর আমাদের বিএসএফ অটো রিংসের ক্ষেত্রে কিন্তু 8 মিনিট নির্ধারিত সময় ছিল। আমাদের কিন্তু লং জাম্প হাই জাম্প ছিল, তোমাদের কোনো রকম লং জাম্প হাই জাম্প নেই। তারপরে কিন্তু তোমাদের হাইট ওয়েট চেস্ট মাপছে। এবার ফার্স্ট ব্যাচে রান করলে কিন্তু তোমাদের সকাল সকাল ছেড়ে দিচ্ছে, 12টা 1টার মধ্যে ছেড়ে দিচ্ছে, এবং সেকেন্ড ব্যাচ থার্ড ব্যাচদের কিন্তু একটু লেট হচ্ছে। তারপরে অনেকে বলছিলে যে দাদা ওখানে ঘর ভাড়া পাওয়া যাবে, তো তোমাদেরকে বলে রাখি হ্যাঁ ঘর ভাড়া পাওয়া যাচ্ছে। ক্যাম্প থেকে একটু দূরে গেলে একটা রুমে 10 জন 20 জন করে থাকলে 50-60 টাকায় ঘর ভাড়া পাওয়া যাচ্ছে। আর যদি একটা রুমে 3 জন 4 জন থাকো তাহলে 100 টাকা করে ঘর ভাড়া পাওয়া যাচ্ছে। পাশে কিন্তু টেম্পোরারি হোটেল আছে, ওই হোটেলে কিন্তু সবজি ভাত 45 টাকা 50 টাকা পেট্রোল নিচ্ছে, মাছ ভাত আছে, ডিম ভাতও তোমরা খেয়ে নিতে পারবে। তো তোমাদেরকে বলবো দেখো বেশি খরচা না করে ন্যূনতম যেটা স্বল্পমূলক খরচাটা করে মাঠ পাস করে আসাই বেটার। তো আরো একটি বিস্তারিত তথ্য তোমাদের মাঝে তুলে ধরছি। নির্দিষ্ট যে কৃষ্ণনগর সিটি জংশন থেকে কিন্তু তোমাদের 25 টাকা ভাড়া নেবে, এর ঊর্ধ্বে কেউ যেন ভাড়া দেবে না, কারণ নির্দিষ্ট ওখানে কিন্তু স্ট্যান্ড বোর্ডে লেখা আছে সীমানগর পর্যন্ত কিন্তু 25 টাকা ভাড়া। যেহেতু আমাদের র্যালি হচ্ছে, র্যালির ক্ষেত্রে কিন্তু ওরা ভাড়াটা অনেক বাড়িয়ে বলছে, তো তুমি একটু ইগনোর করবে, দেখবে তোমাকে আবার ডেকে বসিয়ে নেবে, 25 টাকা ভাড়া নেবে, ঠিক আছে। সো প্রিয় ভিভার্স, অল ডাউট কিন্তু আমি তোমাদের মাঝে ক্লিয়ার করে দিয়েছি। কোনো রকম কত হাইট লাগছে, মাঠের পরিস্থিতি কেমন, শু পরে রান করতে পারবে কি, ঘড়ি আলো আছে কি, সমস্ত কিছু ডাউট কিন্তু তোমাদের মাঝে ক্লিয়ার করে দিচ্ছি। সো প্রিয় ভিভার্স, এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।